আপনাকে কয়েকটা হিন্টস দেই। কখনো কখনো কাজের ক্ষেত্রে, এই যে অ্যাক্টিভিজমের জন্য কাজের আমার ক্ষতি হয়, আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম, সেটা করতে পারি না। কখনো কখনো এমনও সময় আসে খাবার কি খাবো সেটা একটু মেপে খাইতে হয়, যে আমার ওই ইয়া নাই। আমার এমনও সময় আসে যে কাউকে সাহায্য করার দরকার, এই জায়গাটাতে আমি করতে পারি না। আমার তখন আমি নিজেকে ভাবি আমি কি করতেছি, আমি তো এটা না করলেই পারতাম। যৌবন চলে যাইতেছে। এই যে এখন আমার সন্তান থাকার কথা, হ্যাঁ, তো আমি তো একটু পাবে যাইতে পারি। পাবে যাওয়া পশ্চিমে কেন বুঝতে পারতেছেন, যারা জানেন থাকেন তারা বুঝবেন। না থাকলে আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে পাবে, মানে সবাই পাবে ওই জন্য যায় না, কিন্তু পার্টনার খোঁজাটা কতটা সহজ। যাই হোক, আমি সেই উৎসাহগুলো পাই না আমার অ্যাক্টিভিজমের জন্য। আমার রেসপন্সিবিলিটি আছে, আমার এই কাজটা ছাইড়া আমি একটা নারীর জন্য ঘর গোছাবো, ওই তেল আমার নাই। আচ্ছা, তারপরে আমি এই যে জুলাইয়ের সময়, আপনারা যারা আওয়ামী লীগের অনেকে বলে লালবদর, স্বার্থের জায়গাটা চিন্তা করেন। লালবদর হইলে পরে আমি তো ওই সময়ে 5ই আগস্টের পর চিৎকার করে বলতে পারতাম পিনাকির মতো। পিনাকি কিন্তু একজন ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী, এবং এই সময় অনেক ভিডিও তার আছে জামাত বিরোধী। সে কিন্তু খুব ঘোষণা দিয়ে যে আমি ভুল করছি, আল্লাহ সুবহানাল্লাহ বলে। এবং সে যেহেতু বাংলাদেশে ভেজাল ওষুধ খেয়ে মানুষ হত্যা করছে, তো তার বাংলাদেশে যাওয়াটা একটু কঠিন। আর অনেকের সাথে আকাম করছে, যে কারণে সে বাংলাদেশে যাইতে পারতেছে না নিজের সেফটির জন্য। আমার তো ওই রিস্ক নাই, আমি খুবই ক্লিন। ওই 5ই আগস্ট যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ভালো হয়ে গেছি, এবং আমার এই জুলাই আন্দোলনকারীরা টিকিট পাঠিয়ে দিত বাংলাদেশে যাওয়ার জন্য। মুফাসসিল ভাই বাংলাদেশে আছে না? এক্স্যাক্টলি, মানে আমি ইসলামের খেদমত করতে চাই, এটা বললেই বিশাল বাংলাদেশে সংবর্ধনা দিত, বিশাল সংবর্ধনা, যে কত বড় কুখ্যাত নাস্তিক ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। এই জুলাই জঙ্গিরা যে টাকা পয়সার ধান্দা করছে, ওরা আর কি করে বাটপারি করতে গেলে, আমি গোপালগঞ্জের মাথায় রেখেন, বাংলাদেশে গোপালগঞ্জের যারা বাটপার, তাদের মতো বাটপারি, তাদের কাছ থেকে মানুষ অন্য জায়গায় ট্রেনিং নেয়, আর গোপালগঞ্জের মানুষকে গাদ্দান। হ্যাঁ, আপনি গোপালগঞ্জের বাটপার পাইলে বুঝবেন যে কত। তো বাটপারি করতে গেলে আমাদের মাটির ওই ট্রেনিং আছে। এরা কি বাটপার, মানে টাকায় লাল হয়ে যেতে পারতাম। তো ভাইরে, এটা সহজ ছিল। আদর্শ বলে একটা বিষয় থাকে, বুঝছেন, বললেন না। আমাদের লড়াইটা যে মানবতার, মানুষের বাক স্বাধীনতার, মানবাধিকারের। আমি এখনো ভাই, অনেকে আমার কাপড়ে ইয়েতে মনে করে আমি খুব ধনী, না, আমি পরিপাটি একটা। আর কখনো কখনো এমনও হয় যে আমার আর্থিক সংকট হয়, আমি ভাই ব্রাদার যারা খুব কাছে, তাদের কাছ থেকে চাই না এইভাবে যে ভাই ধার দেন, যেদিন পারবো এদিন ফেরত দেবো। এটা আমার খুব কাছের যারা আছে তারা জানেন, যারে ওইটাও বলতে পারি না যে ধার দেন ফেরত দেবো, ওইটা বললে অনেক অপমান করে। হ্যাঁ, তো দালালি করা লাগে না ভাই। দালালি করলে ওই হিন্দুত্ববাদী যে মাসুদ ভাইরে জেলে পাঠাইছে, সে অন্যদের যে বলে বেড়ায়, কিন্তু আপনি জানেন শেখ ফরিদ ভাই, যে ও মুসলমানদের কাছ থেকে টাকা খাইছে, দালালি করতেছে, ইসলাম নিয়ে এখন আর এরকম বলে না। তো ওই আন্ডার এস্টিমেট, ও যখন আমার আন্ডার এস্টিমেট, আমি হাসি যে তুই আমার এনিমি ভাবছ, তুই তো এনিমির যোগ্য না, আমার ধারে কাছে না। যে দালালি করতে হইলে পরে ভাই এরকম লুকিয়ে লুকিয়ে করবো, ইসলামের প্রশংসা করে বাংলাদেশে যাবো, সংবর্ধনা নেব, টাকা, নারী, কি না চাই, খ্যাতি, একদিনের মধ্যে কয়েক মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। এটা যারা দেখেন, আপনি একটু কমেন্ট করেন তো, আমি কি ভুল কিছু বলতেছি কিনা। কালকে যদি আপনি জাস্ট 180 ডিগ্রি উল্টে যান, একদিনে আপনার 1 মিলিয়ন ফলোয়ার, ঠিকই বলছেন আপনি, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাদের যে ফলোয়ার বাড়ানো কত কঠিন, আপনার তো 4-5 লাখ হয়েছে, আমি দেখি যে 1 লাখ ক্রস করতে আমাদের যে কত কঠিন, আমাদের ফলোয়ার বাড়ানো। আমাদের লাইক দেওয়ার জন্য, ফলো সাবস্ক্রাইব করার জন্য হ্যাডাম লাগে, কারণ ফ্রেন্ড লিস্টে কে দেখবে, যে হ্যাডামালা মানুষজন আমাদের যে 1 লাখ পছন্দ করলে ওইটারে 100 দিয়ে গুণ দিয়েন, কারণ লাইক দিতে ভিডিওতে হ্যাডাম লাগে। আর ঠিকই বলছেন, এই যে আদর্শিক কারণে, এই দেখেন গত মাসে আমি একটা ছোটখাটো বিজনেসে নেমেছি, আপনি হয়তো কিছুটা জানেন। সেইখানে আমার কি হয়েছে জানেন, আমার ম্যানেজার আমার গত মাসে 22,000 টাকা লস দেখাইছে, আর এই 8 দিনে আমাকে 8,000 লস দেখাইছে। লস হইতেছে, কিন্তু মানে সময় দিতে পারি না তো, কারণ আমি তো এই যে কথা বলতেছি, আমাকে এই মুহূর্তে ফোন করতে পারে, আমি তো এই যে ফোন আসছে আপনি দেখতে পাচ্ছেন, আমি রিসিভ করি নেই, এরকম আসে। কারণ আমরা তো আদর্শিক কারণে ওগুলো অনেক ছাড় দিতে হয় না, করতে পারি না ভাই। ব্যবসাতে নেমে আমি আরেক বোকা সেজে গেছি। একবারে গত বছর তো আমি প্রায় 3-4 লাখ টাকা আমার লস হয়েছে। আবার এইবারও নামতে গিয়ে প্রথম মাসে 22,000, এই 7-8 দিনে প্রতিদিনে 1,000 করে লস হইতেছে, মানে বলতেছে। দেখা যাক কি হয়, মানে আসলে তো আমরা বৈষয়িক না, আমরা চাইলেও পারবো না, এটা তো আমরা পারবো না। আমরা তো ওই যে ব্যবসা করতে গেলে আপনাকে ওই দিকে ডেডিকেটেড হতে হবে। হ্যাঁ, তারপরও কিছু না কিছু তো করতে হবে, চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়, দেখা যাক।
আবার ছোট ব্যবসায় লস হয়, বড় ব্যবসা করলে আবার লস হয় না জানি, বড় ব্যবসাতে যেতে হবে, তাছাড়া তোর উপায় নাই। কিন্তু আদর্শিক কারণে এই যে আপনি কাজ বাদ দিয়ে $100 ইনকাম বাদ দিয়ে আপনি এখানে কথা বলতেছেন, আমি এখানে অন্য কাজ বাদ দিয়ে আমি রেস্ট নিতে পারি, আমার ঘুম হয় না, ঘুমাইতে পারি না এগুলো চিন্তা করতে গেলে। আপনি জানেন আমি এই 3 দিন রেস্ট নিবো, এই বাচ্চাটার কথা শোনার পরে আমি ঘুমাইতে পারি না। আজকে আমার 5-6টা লাইভ ছিল, আমি মানসিক ভাবে মানে এটা নিয়ে কথাই বলতে পারি। এবং সবাই আপনি তো অন্য একটা বিষয়ে খুবই ইয়াতে ছিলেন, আই এম সরি। সেনসিটিভ, এটা খুবই সেনসিটিভ মানুষ। তো এই ধরনের ট্যাগ দেওয়া লোকজনদের একটা কথা বলে রাখি ভাই, আমি এখন একটা কথা বলি, এটা স্ক্রিন রেকর্ড বা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। আমি যদি কোনোদিন, নাস্তিক কখনো আর আস্তিক হয় না, এটা ওয়ান ওয়ে। এটা কোনোদিনই যদি বলি যে আল্লাহর দেখা পাইছি, ভগবানের দেখা পাইছি এবং কোনো সুবিধা নিতে চাই, তখন এই ক্লিপটা আপনারা আপলোড করবেন যে আমি ততদিন কনফার্ম আমি বাটপারি করবো। যদি কোনোদিন এটা করি, বুঝবেন আমার কোনো অসৎ উদ্দেশ্য এখানে। আপনি ওই ওসামার মতো আবার বাটপারি করবো। ওসামা কিন্তু এই কথা কইছিল, যদি আমি কোনোদিন গণতন্ত্রে যাই তাইলে ধরে নিয়ে আমি মিথ্যা কথা কইছি। এটা ওসামা, যে মুফতি ওসামা। হ্যাঁ হ্যাঁ, এবং এটাই ধরবেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য, সৎ উদ্দেশ্যের জন্য বর্ণচড়া হইতে হয় না। সৎ উদ্দেশ্য থাকলে আমি যদি যুদ্ধেও যাই বলে কয়ে যাব, সৎ উদ্দেশ্যের জন্য গোপনে যেতে হয় না। যদি আমি এটা করি, মনে রাখবেন আমি কোনো অসৎ উদ্দেশ্য, আমার ধান্দা আছে, আমাকে তখন অ্যালাউ করবেন না এবং আমার বিরুদ্ধে আমার এই কথাগুলো তখন করেন। আমি সজ্ঞানে কথাগুলো বলতেছি, দাগ টেনে দিলাম ওই হ্যাডামাস ধর্ম এরকম একটা জিনিস। আপনি যদি এই যেটা বললেন না, তারপরেও কালকে যদি আপনি ফিরে যান যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বা খালাজারি কাছে গিয়ে তওবা করেন, কি মানুষ এগুলার মানব না। আমি জানি তো, আরে এটা কেন, আমি আমার নিজের পেরেক এটা মাইরে রাখলাম। যদি কখনো এটা করি, আমার এই বক্তব্য আমার বিরুদ্ধে কাজে লাগবে না। আর যারা দালাল, যদি কোনো ব্যক্তির খুঁজে পান যে আমারে এই জিনিসটা, যে এই বিষয়ে কথা বলো, তোমার এই 1000 টাকা দিলাম, 1000, 1 লাখ, 1 কোটি, আমি এত কম দামে বিক্রি হব না, মানে যদি বলতেও পারে কোনো বান্দা আমারে ওই এভিডেন্সটা দেখে আমার সামনে আনবে, আমি অ্যাক্টিভিজম বন্ধ করে দেবো। এই দুইটা কথা বলতে পারি, কারণ ওই সাহস আছে। কেমন ভাই, বিরক্ত লাগে। কেউ বলে আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাইছোস, আওয়ামী লীগেরা বলে জুলাইয়ের কাছ থেকে টাকা খাইছোস, ডিপসিতে টাকা খাইছোস। আরে বেটা, আমি নিজে কত জিনিস ফাঁস করছি, আমার বন্ধু বান্ধবরা এটা করছে। এনিওয়ে, বাংলাদেশের চারদিকে পদ্মফুল, এটা অ্যালার্মিং। ত্রিপুরার নির্বাচন শুধু নির্বাচন নয়, এটা গোটা এশিয়ার আদিবাসীদের জয়। এটা যদি হয়ে থাকে, আমি ত্রিপুরা সম্পর্কে অত ভালো জানি না, আদিবাসীদের বা ভূমি কন্যা ভূমিপুত্রদের অধিকার নিয়ে যারা কাজ করে তারা বীর। আমি একজন বীর, আমি এই বাংলার ভূমি কন্যা ভূমিপুত্র হচ্ছে হিন্দু বৌদ্ধ যারাই আছে তাদের জন্য কাজ করি এবং আমি প্রাউড ফিল করি। আমার দেশের পাহাড়ি যারা রয়েছে, সমতলের আদিবাসী, তাদের জন্য কাজ করি, আমার মজা লাগে। আরে এটাই তো বীরত্ব। আরে কাওয়ার্ডরা হচ্ছে যে বেশি দল দেখে কমদের উপর অত্যাচার করে। এটা হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যদি বিজেপি মুসলমানরা কম বইলা তাদের সাথে ওইভাবে করে, তাদেরকে আপনি ডিল করেন, আইন আছে ভারতবর্ষে, কিন্তু তাকে কম সংখ্যায় বলে তাকে চাপাইয়া দেবেন তার কাপড়ের জন্য, এটা করবেন না। এগুলো কাওয়ার্ডদের কাজ, কোনো ব্যক্তিত্ববান লোক এটা করতে পারে না। ভাই, তোমাদের দেশের সাথে ইন্ডিয়াকে মিলায়ও না, আকাশ পাতাল তফাৎ। এই কথাটা বলাও, আপনি এই যে কথাটা বললেন, এটা আপনি নিজেকে ছোট করলেন। শোনেন, যারা ধ্বজভঙ্গ ব্যক্তিত্বহীন পুরুষ, তারা নিজের ওই ইয়াটার সাথে অন্যটা মাপে, আমারটা বড় এবং মোটা মনে করে। হ্যাঁ, তো নিজের দেশে নিয়ে যারা এরকম ভাবে, তারা ওইটা, কোনো দেশ ছোট না। আমরা মিয়ানমারকে তুচ্ছ তাচ্ছিল্য করি না, কম্বোডিয়া, অন্যান্য দেশ যারা আমাদের চেয়ে অর্থনৈতিক ভাবে মানচিত্রের দিক থেকে ছোট, আমরা করি না। আমরা ছোট মনে করি ভুটানকে, কি আমরা ছোট মনে করি? আপনার যে ওই দেশপ্রেম, ওইটা আপনার সোনাটার মতো, ওটা আপনার নিজের প্যান্টের মধ্যেই রাখেন, এটা বাইর করতে আসেন না। উগ্র জাতীয়তাবাদীতে কেন দেখতে পারেন? এই যে একজন ইন্ডিয়ান, দেখেন সে তার দেশে ছোট করলো না, যে আকাশ পাতাল তফাৎ। আমি কি মানা করছি? আকাশ তো খোটা দিলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। শেখ ফরিদ ভাই, মাসুদ ভাইয়ের মুক্তি চান, অনেক ধন্যবাদ। আচ্ছা আসাদ ভাই, ফরিদ ভাই আগামীকাল কি ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা যদি চালু করে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য আর মাসুদ ভাইয়ের মুক্তি পাওয়ার সম্ভাবনা কতটা? তসলিমা নাসরিন কি দিদি কি কলকাতা যেতে পারবেন? আমি মনে করি তসলিমা নাসরিন কলকাতা যেতে পারবেন। অফিসিয়ালি ব্যান আগেও ছিল না, কিন্তু তিনি যাওয়ার জন্য নিরাপত্তা দেয়নি। ট্যুরিস্ট ভিসা চালু হোক, পৃথিবী বর্ডার আমরা তৈরি করেছি, সবার সব জায়গায় যাওয়ার অধিকার আছে। খারাপ মানুষকে ভিসা না দিক। এই যে কয়দিন আগে দেখলেন জুলাই জঙ্গি ভিসা পায়, এই ধরনের জঙ্গিকে ভিসা দিয়ে না, কিন্তু সাধারণ মানুষ, ভারতকে ভালোবাসা মানুষ, ঘৃণা করা মানুষ দেখা যায়, দুর্গন্ধ নাকের লাগে, হ্যাঁ, খারাপ জিনিস চোখে ভাসে, দুধের মধ্যে এক ফোঁটা প্রস্রাব পড়লে দুধ খারাপ হয়ে যায়। এটা প্রাকৃতিক নিয়মে। বাংলাদেশে ভারত বিদ্বেষী যেমন আছে, ভারত প্রেমীও আছে, ভারতকে শ্রদ্ধা করা মানুষ অসংখ্য। ভারত বিরোধী আছে, ভারতকে শ্রদ্ধা করার মতো বহু মানুষ বাংলাদেশে, কোনো সন্দেহ নেই। এক্স্যাক্টলি।
তো এটা করবেন না। একজন লিখেছে রাইসা, পাগল ফরিদের আয়ের উৎস কি? আমরা উৎস বলে দিছি, কিন্তু দেখেন নাম লিখছে রাইসা, হিন্দুদের নাম, সনাতনীদের নাম এই নাম হয় না, কিন্তু স্বস্তিক দেখেন লোগো দিছে স্বস্তিকা দিছে হিন্দুদের। ইয়েস, কত বড় বড়। তো তো মানে ও ভুলে গেছে। এই জামাতি এই গুপ্তরে জিজ্ঞেস করা দরকার, জামাতি তোর বাপ সাইদির কি এর আয়ের উৎস ছিল রে, সেটা জবাব আগে দে। তোর বাপ সাইদির বালাজারে নাকি খালাজারে আয়ের উৎস কি সেটা বলতো দেখি। ও বাবির পোলারা যে 6টা এমপি এলো তাদের আয়ের উৎস কি বলতো দেখি। রাইট। আমি যখন এই কমেন্টগুলো পড়ছিলাম, সিলেক্টেড কিছু কমেন্ট আমি পিন করে রেখেছিলাম, তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার ওই ট্যাবটাতে 635টা কমেন্ট জমে গেছে। মানে এটা একটা বিশাল পাওয়া। মানে আপনারা যে কি পড়বেন, কতগুলো পড়বো আমাকে ক্ষমা করবেন, লাইভ শেষে কমেন্টগুলো পরে পড়ে নেব, তবে কৃতজ্ঞ আপনাদের কাছে। আরেকজন প্রশ্ন করেছেন আসাদ ভাই, মাসুদ ভাই সানিউর ভাইয়ের খবর কি? মাসুদ ভাইয়ের সাথে সানিউরকে মেলাবেন না প্লিজ। মাসুদ ভাই একজন বীর। কোথায় সানিউর, কোথায় মাসুদ? সানিউর কি আপনাদের হিন্দুদের ক্ষতি করতেছে, তার জন্য আপনারা এই জামাতে ইসলামী ইসলামিক সন্ত্রাসীদের মতো, মানে সাধারণ মুসলমানরা যেরকম ইসলামিক সন্ত্রাসীদের চেনে না, এই হিন্দুরা অনেকে সানিউরকে চেনেন না। সে এসেছে আপনাদের ধ্বংস করতে। পিনাকি যেরকম, যে মুসলমানরা পিনাকিকে চেনে না, তাদের মতো বেকুব আমার আফসোস হয়। পিনাকি তাদের ডোবাবে, এটা কনফার্ম। আমি ডুবায় ফেলেছে। আমি যখন এই আজারি আহমদুল্লাহকে ডিপোর্ট করছিলাম, তখন দেখলাম যে আমি যে পুশ করছি, ধরেন আপনি গাছ ঠেলতেছেন, একা ঠেললে কতটুকু, কেউ যদি এসে ঠেলে সেটা অদৃশ্য, আপনি টের পাবেন। কিরে গাছ এত যাইতেছে কেন? আমি ঠেলা দিতেছিলাম তখনও যাইতেছে, এটা কি শয়তানের নাড়ে নাকি কাদার কারণে, ভূমির কারণে? তেমনিভাবে আমি ওদের ডিপোর্ট করতে যে যে জায়গায় কাজ করছে, দেখি যে অন্য কেউ কাজ করতেছে। এরা কারা? পরে খুঁজে পাইছে এরা আওয়ামী লীগের লোকজন আমার সাথে কাজ করছে, বাংলাদেশের মাইনরিটিসরা আমার সাথে কাজ করছে। এই প্রথম কোনো কাজ করতে যাই আমি সঙ্গী পাইছি। এর আগে ওই যে এদের ব্রিটেন থেকে, আমেরিকা থেকে একা চিৎকার করতেছে। তেমনিভাবে আমি পিনাকিকে আমি ডিপোর্টের জন্য যে কাজ করছি, ইলিয়াসেরটা আমি বলে রাখি, বাদ দিচ্ছি আপাতত, কারণ ওই হিন্দুত্ববাদীর কারণে। কারণ আমি বিশ্বাস করি জামাতিদের কাছে আমার অ্যাড্রেস দিয়ে দেবে, কারণ ইলিয়াসকে বাইর করলে জামাতিরা আমার উপর আরো খেপবে। তো ওরা আমার ক্ষতি, আমার শত্রুরা যা পারবে না, আমার মিত্ররা পারবে। তো ও এই কাজটা করবে আমি জানি। তো আমি দুঃখিত, কিন্তু পিনাকিকে বের করতে যে জায়গায় আমি দপ্তরে চিঠি দিছি, যা কিছু করছি আর কি, আমি অনেক কিছু না বলি, সেখান থেকে সেরকম সাড়া আসে না। তার মানে ও রয়্যাল এজেন্ট হইতে পারে। ওর গোড়া যেখানেই থাকুক সেটা অনেক বড় শক্তি। অবশ্যই অরুন্ধতী রায়কে জি ভারত তৈরি করে। কারণ দেখেন ভারতে মুসলমান নির্যাতিত হয়, এত অরুন্ধতির কিছু হয় না কেন? ফ্লোটিলা শহীদুল আমেরিকার দালাল, সে গাজায় যায়, এখানে যায়, ওইখানে যায়, তার কেউ কিছু করে না। আমেরিকা, নম চমস্কি, সে আমেরিকায় বসে আমেরিকার সমালোচনা করে, অথচ ফিলিস্তিনের পক্ষে কেউ যদি দাঁড়ায় দেখবেন তারা কিন্তু অ্যারেস্ট করে ডিপোর্ট করে দেয়। হোয়াট অ্যাবাউট নম চমস্কি? পিনাকি, অনেক রহস্য। হ্যাঁ, এই যে ব্যারিস্টার ফুয়াদ সেনাবাহিনীর মানে ভাঙিয়ে দেবে, এই করবে, উদ্ধার করে ফেলে, তার একটা গুপ্ত কেস সেনাবাহিনী ছেড়ে না। এই কাওয়ার্ডরা তো যেখানে পাহাড়ি আদিবাসীদের সাথে কি না করে, ওরা করে না কেন? আমরা কিন্তু জানি যে এখানে জয় বাংলা স্লোগান দিলে চাপা মোড়ায় ধরে জেলে পাঠায় 6 মাসের দুধের বাচ্চা নিয়ে, আর এইখানে সেনাবাহিনীর ইট ভেঙে ফেলবে, সেনা প্রধানকে খাই ফেলবে, কিছুই বলে না। ওগুলো আমরা বুঝি না, ওগুলো নিজেদেরই পোলাপান দিয়ে নিজেরাই চিল্লাচিল্লি করে। রাইট। এবং এখানে বলেছেন ফরিদ ভাই, জি, তো ওইটা আর কি, শত্রুমিত্র চিনেন, সানিউর আর মাসুদ এক না। ফরিদ ভাই, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অনেকে আত্মীয় আছে যাদের বিজেপি উপর দিয়েছে, রাইট। আর এটা বলছেন সানিউর যে চিৎকারটা করছে, তারে যে মামলায় অ্যারেস্ট করা হয়েছে, অবৈধ অনুপ্রবেশ, ভারতবর্ষ সবার, এখানে সে আশ্রয় নিতে পারে, কিন্তু সে যে ঘৃণা ছড়িয়েছে এই জন্য তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। তার ওই অ্যারেস্টটাকে আমি সমর্থন করি না। সেই হিসেবে তার এই অ্যারেস্টে মুক্ত করে, সে যে খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, হিন্দুদের ছোট করেছে, হিন্দুদের মধ্যে জিহাদি ভাব দেখিয়েছে, এইটার জন্য তার শাস্তি হওয়া উচিত। সে আর তার ফ্রেন্ডদেরও বলেছে। মুফাসসিল ইসলাম সম্পর্কে কিছু বলার নেই। এই লোকটা বাটপার, টাউট, অসৎ, ধান্দাবাজ, মানসিকভাবে অসুস্থ। তার সম্পর্কে আমি ভালো মন্দ কিছুই বলবো না। আমি উত্তর দিয়ে দিই, কারণ আমি কারোর বর্গা দেই নাই। সে মানুষের কল রেকর্ড করে, কাপুরুষরা, অসৎরা কল রেকর্ড করে অনুমতি ছাড়া। ওই কল রেকর্ডটা যে
বাংলাদেশ জি, আছে তো ও- বিপদে পড়ে যাবে, এই জন্য চুপ আছে। না সততা, সে সে আমার আমার মানে বিয়াসের ক্ষতি করার জন্য আমার অন্য একটা প্রসঙ্গের কল রেকর্ড করে সে এটা আপলোড করছে। আমি তখন জেলে, কত বড় মাদারচোদ চিন্তা করেন, আমি জেলে বেটা, তুই যদি আমার সতীর্থ, সে তখন বিশাল নাস্তিক, তো তুই এই ক্ষতিটা আমার করলি কেন? তুই বিয়াসকে, আমার গার্লফ্রেন্ড বিয়াসকে তুই তার মতো করে ডিল কর। এখনো মুমিনরা ওই ক্লিপের খণ্ডিত অংশ দিয়ে বলে এই তুমি নারী নির্যাতনকারী। আরে বেটা বোকাচোদা, আমি ভারত থেকে কানাডায় আসছি ভারতের ছাড়পত্র নিয়া, এক্সিট পারমিট নিয়া, এবং এক্সিট পারমিটটা কেমনে দেয় যে ভারতে ছিলি জানবি যে ওইখানে কোনো অপরাধ করছে কিনা এটা গোয়েন্দারা তদন্ত করে। আমি কারো গায়ে হাত তুললে আমার এক্সিট পারমিট দিত না, আমার দইরা নারীর উপরে ই করলে। যাই হোক, আমার কেন যেন এই হিন্দুত্ববাদীদের যে মুফাসিল যেরকম বাটপার রেকর্ড করে, যে হিন্দুত্ববাদী মাসুদ ভাইকে ঢুকিয়েছে জেলে, আমি বলি ও ভাবে ও অনেক সেনা, ও কিন্তু বিভিন্ন লোকরে যে ফোন করে তাদের কল রেকর্ড করে, কল রেকর্ড করাতে বলে যে আসাদের বিরুদ্ধে এভিডেন্স তৈরি করতে হবে, এবং সে তাদের কল রেকর্ড করে। মজার বিষয়, যাদেরকে সে কল রেকর্ড করতে বলতেছে ওই কলটা আবার তারাই তার ওই কল কলটাও রেকর্ড করছে করে আমারে পাঠাইছে। এবং আমি একজন না, কয়েকজন, ও কারে কি পাঠায় সেগুলোর স্ক্রিনশট সব। আমি যেটা করছি, ইলিয়াসকে আমি আমেরিকা থেকে ডিপোর্ট করাবো অবশ্যই, কিন্তু তার আগে আমার নিজের শক্ত করতে হবে। আমি ওর দেশের অথরিটিকে জানাইছি ও কি কি করতেছে উইথ এভিডেন্স, ও পাঠাইছে এভিডেন্সগুলো। আমি আমার নিজের এটা সিকিউরিটি করে আমেরিকান, আমি ওইটা সৎভাবেই খেলতেছি। তো এইটাই আর কি, মুফাসিল একটা বাটপার, যারা কল রেকর্ড করে মানুষের ক্ষতি করার জন্য নোংরামি করে, সতীর্থদের বাজারে তুলে দেওয়ার চেষ্টা করে, তারা আসলে মানুষের মধ্যেই পড়ে না, এরা কোনো মায়ের জাত না, মানে মায়ের জন্মায় হয় না, বাবার পাশা দিয়ে বের হয়েছে। মানে আমার তৎকালীন গার্লফ্রেন্ড বিয়াসের কে ফোন করিয়ে যেন আমার বিরুদ্ধে কিছু বলে, এরকম বলে যেন রেকর্ড করে, চিন্তা করেন বেচারি আমাকে কি দুঃখ, মানে চিন্তা করেন সে আমাকে তো বিয়াস অনেক উপকার করেছে, তাকে বাজারে তুলে হলেও আমার ক্ষতি করবে, চিন্তা করেন কত বড় খারাপ। না, নিঃসন্দেহে বিয়াস আপনার অনেক উপকার করেছে, আমি দেখেছি তো, ঠিক আছে। আমি তাকে মানে সে আমার গার্লফ্রেন্ড ছিল, আমার জন্মদান করেছেন আমার মা, এবং তারপরে যে কোনো নারীর উপরে আমার কৃতজ্ঞতা থাকলে, যে আপনার উপকার করছে সে বিয়াস, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। বিয়াস এবং তসলিমা নাসরিন সহ আরো অনেক নাম বলতে পারবো। তো দেখেছি আপনাকে যেদিন প্রথম আমরা সংবর্ধনা দিলাম বিকাশ সাহিত্য কেন্দ্রে, আমি তখন আপনার এই দেখছিলেন না ভাই কিভাবে আমাকে আগলায় রাখছে, মানে তার সাহস আমি আর অবাক হয়ে গেছি ব্যক্তিত্ব। যে আমি বললাম যে এর যথেষ্ট বিয়াসের এই যে অবদান সেটা বলার মতো। সেই ভিডিওটা এখন আমার কাছে আছে, আমার হ্যাঁ। মেয়ের তো আমার মেয়ের কাছে সংরক্ষিত ছিল, আমি হারিয়ে ফেলি, আমার মেয়ে এটা আমাকে দিয়েছিল ওই ভিডিওটা, ঠিক আছে, আপনারা যখন ওখানে ছিলেন। এবং সে তখন ছোট, তো আরো বলতো আন্টি কি অভিনয় করে, নায়িকা, এগুলো বলতো আমাকে, ঠিক আছে, বিয়াসের কথা। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনার অবশ্যই সে উপকার করেছে। সেপারেশন মানুষের জীবনে হতেই পারে, সেটা আলাদা বিষয়। এমনকি বন্ধু, আমার এক বন্ধু আছে যার সাথে আমি প্রায় 15 বছর কথা বলি না, কিন্তু আজ পর্যন্ত আমাকে আমার ওই বন্ধু সম্পর্কে নেগেটিভ অনেক কথা বলেছে। আমি আমার মুখ দিয়ে তার বিরুদ্ধে একটা কথা যখন শুনছে তার সাথে আমার সম্পর্ক নাই, অনেকেই ফোন করে, আমি চুপচাপ থাকি, আমি একটা কথা তার বিরুদ্ধে, কারণ আমার বন্ধু, সে আমার বন্ধু, তার শত্রু, আমি তার এই নোংরামিটা কাপুরুষ করে যারা বাবার পশ্চাৎদেশ দিয়ে বের হয়েছে। এবং চিন্তা করেন আমার অ্যাড্রেস সে জঙ্গিদের দিয়ে দেবার, ও আমেরিকা থেকে এটা করতেছে, ভাবতেছে এগুলো কিছুই না, মানে এটা ব্যাপার না। আচ্ছা তুই আমার এটা কর, তুই বল, সামনে আয়, গুপ্ত থাকস কেন? তোর তোর ছবি টবি তোর 14 গোষ্ঠীর নাই, তুই বাংলাদেশে কি কি চক্রান্ত মুসলমানদের হত্যার জন্য করছস, ওটা বললে তোর বংশশুদ্ধ খালি হয়ে যায় না? এটা চিন্তা করছ না? আমি তো তোর মতো না, তোর স্টাইলে খেলবো না। মানে এটা মানে কতটা খারাপ লাগে ভাই যখন এটা। বিয়াস একজন সরল মানুষ, তাকে ফোন টোন করে অন্য কেউ অন্য প্রসঙ্গে কি না কি কাটসাট করবে, তো আমি চিন্তা করছি তাকে বাজারে তুলে দেওয়া। আচ্ছা আমার নামে নিন্দা করুক, হ্যাঁ, তো এইরকম ছোট লোক হইতে পারে। এই জন্য মুফাসিল ভয়ঙ্কর, তার সাথে যারা যারা যোগাযোগ রাখেন যে কোনো সময় আপনাদের বেঁচে দেবে, যে কোনো সময়। তো আসাদ নূর, তুই দেশে আসিস না কেন? আমি দেশে আসি না কারণ আমরা যেদিন দেশে ফিরবো সেদিন তোরা আর থাকবি না বাংলাদেশে। আচ্ছা ভাই, যিনি কমেন্টস করেছেন আসাদ নূর দেশে আসে না কেন, আপনার খালু পিনাকি ভট্ট দেশে আসে না কেন, এই কথা বলেন না কেন? আপনার দুলাভাই ইলিয়াস আসে না কেন? আসাদের কাছে কি বোন বিয়ে দিবেন, ওর চেহারা ভালো দেখে আমারে বলেন, আমি আসি। নবী মদিনায় কেন গেছিলেন? শেখ হাসিনা দেশে নাই কেন? ওটা তো ধরার হাতে রিজার্ভ রেখে দিলাম, এই কথাটা জানেই না। আরে ভাই, হিজরত করা তো নবীর সুন্নত। আসাদ নবীর সুন্নত আদায় করেছে, আমি নবীর সুন্নত আদায় করেছি। এক নবীর সুন্নত চিন্তা করা মানে 100 উট কি 100 উট সদকা দেওয়া সওয়াব পাওয়া যাবে, কি বলেন আপনি? কি বলেন? সুন্নত তো আপনারাও করেন, আপনারাও দেশ থেকে হিজরত করেন। হিজরত করতে হবে, যেভাবে ভারতের বিরুদ্ধে চেঁচামেচি করতেছেন না, যেভাবে ভারতের এখন খারাপ কথা বলার লাগে,
মানে যেভাবে আপনারা বাঘের লেজ টানাটানি করতেছেন, আপনাদের হিজরত করার সময় চলে আসছে, খুব বেশি দিন নাই, ফরজের 15 বছর। বঙ্গোপসাগর আমরা তোমাদের নৌকা দেবো, কারণ আমরা অমানবিক ভাবে কেউ ডুবে মারা যায় এটা চাই না। ওইখান থেকে মালয়েশিয়া যাক, অন্য অন্য জায়গায় পাড়ি দেখি। এখানে আমি আটলান্টিকের এই পারে থাকি, হ্যাঁ, তো বঙ্গোপসাগর থেকে শুরু করলে আটলান্টিকে এসে পৌঁছাবে সোজা আসলে। তো আসো আমরা এখান থেকে নৌকা পাঠাবো, ফ্লরিডা নিয়ে যাবো। শুনেন, আপনি কিছু টাকা পয়সা জমান, আগামী 15 বছর পরে এই বাঙ্গুদের জন্য এদের নৌকা কিনে দিতে হবে, নইলে এরা মারা যাবে তো সব, সেই চিন্তা করেন। আমি তো হয়তো আর অতদিন বাঁচবো না, আপনি বেঁচে থাকবেন এদের জন্য। কারণ এই আমার বাংলাদেশ, আমার বিশ্বাস করেন, আমার বাংলাদেশের কথা মনে হলে আমি ঘুমাতে পারি না। আমি কিন্তু নিজের চিন্তা বাদ দিয়ে দিয়েছি। শুনেন, আপনি দেখেন এই দেশটা যদি সত্যি সত্যি ভারত একদিন তালাক দিয়ে দেয়, আমার ভাবির পোলারা যেভাবে ভারতের মানে বাঘের গুজ্জতারে খোঁচা দেয় যেভাবে, যদি বাঘটা একবার ঘুরে খাড়ায়, অর্থাৎ নিরীহ প্রতিবেশীর জায়গায় যদি ভারত একটু শক্তিশালী প্রতিবেশী হয়ে যায়, শুধু যদি একটু সৎ ভাইয়ের মতো আচরণ করে, আমাদের কি পরিণতি হবে? ভারতের কি যুদ্ধ করতে হবে? যারা মনে করে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, এরা নির্বোধ। এরা না চাণক্য নীতি জানে, না ভারত বুঝে, না ভারতের রাজনীতি বুঝে, না ভারতের পররাষ্ট্র নীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে। কোনোদিনই বাংলাদেশকে আগে আক্রমণ করবে না ভারত, কোনোদিনই করবে না। এমনকি আক্রমণ করলেও ভারত চুপ থাকতে পারে, কারণ জাস্ট বাংলাদেশের সাথে ফুড চেইনটা কেটে দিবে। ফুড চেইনটা কেটে দিলে এমনি পালে 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 মারা যাবে, পালে পালে। যুদ্ধ করে মরলে তো কৈফিয়ত দিতে হবে। ওই যে দুবাই করেছে না, সৌদি আরব করেছে না, ইয়েমেনে 5 লক্ষ মানুষ মেরে ফেলেছে, কেউ টের পাইছে? ভারত জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, এরা না খায় মারা যাবে বাংলাদেশের মানুষ পালে পালে। এটা এরা বুঝে, এই ঘিলুই এদের নাই। এরা ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে কি, এরা চুলকায় ঘাও বানাইতেছে। এই ঘাওটা এত বড় হবে যে ওই যে যে সেনাবাহিনীর কি, আমি মেজর শরীফ বলছি, রিটায়ার্ড কিন্তু শালা, রাওয়া নাকি সাওয়া ক্লাবে থাকে, সারাদিন উনি মদ খায়, ওনা আবার মদও পাওয়া যায়, সবটাই কিন্তু ইসলাম মধ্যে না, মদও পাওয়া যায়। যাই হোক, আবার এই রাওয়া থেকেই কিন্তু আবার দেখেন গুপ্ত রাওয়াতেও আছে। এই রাওয়া থেকে কিন্তু মুক্তিযুদ্ধের বই নিয়ে স্টল দিত আওয়ামী লীগের আমলে। আমি নিজে দেখেছি রাওয়া ক্লাবের মুক্তিযুদ্ধের স্টল, হাসতে হাসতে মরি এখন। মানে 2024-এর আগস্ট যদি 5 আগস্ট না আসতো, আপনি অনেক মানুষ, অনেক ব্যক্তি, অনেক রাজনীতিবিদ চিনতে পারতাম না আমরা। আপনি খেয়াল করেন তো, আমরা জয় বাংলা স্লোগান আমাদের চেয়ে, আপনার চেয়ে আমার চেয়ে কি জোরে দেয় নাই? সে এখন শেখ হাসিনা ফাঁসি চায় না। আপনার আমার চেয়ে কি জয় বাংলা স্লোগান জোরে দেয় না? এখন শিবিরের গীত গাইতেছে না। সেই লোকগুলোই তো, বরং তারা নেতৃত্ব স্থানীয় ছিল, আমরা সাধারণ পিছে পিছে থাকতাম। আজকে দেখেন তারা কোথায়। তো আসলে এটার দরকারও ছিল, কিন্তু যেভাবে ভারতকে খোঁচাচ্ছে, আমি খুবই চিন্তিত। অদূর ভবিষ্যতে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলেছি, যদি ভারত দেশটা ত্যাগ করে, আমি সবাই বলেছি, বলছে কেন? বলে যে কিছু, আমি দেখো, তুমি যদি না খায় না থাকো, তোমার পোলা না খায় থাকবে, তোমার পোলা যদি না খায় না থাকে, তোমার নাতি কিন্তু এই দেশে না খায় থাকবে। আমরা কিন্তু ধাক্কায় ধাক্কায় দেশটাকে ওই দিকে নিয়ে যাইতেছি, এবং এগুলো করতেছে কারা? মোল্লা আর মিলিটারি। শুনেন, একটা দেশকে যদি শুধু মোল্লায় খামচা দেয়, তাই দেশ শেষ, অথবা মিলিটারি। এইখানে মোল্লা আর মিলিটারি মিলে খামচাইতেছে। তো এই দেশটা আজকে দেখেন না, সেনাবাহিনী কি বলছে? আজকে আমাদের ওয়াকার সাহেব, এই সেনাপতি, বলছে কি যে আমরা প্রশাসনের সাথে মিলকে জুলকে কাজ করি। বাবা, তোমার কাম কি? আরে ভাই, বেল পাকলে কাকের কি? তুমি কেন ভাই এর সাথে থাকবা? মানে কি, মানে আসলে ক্ষমতা কিন্তু সেনাবাহিনী, ওয়াকারি, বিএনপি, জামাত, ভাবির পোলাদের রাস্তায় সংসদে রেখে সে তার কাজ করে যাচ্ছে। কিন্তু এটার ফলাফল কিন্তু ভালো হবে না। এরা যদি, ওয়াকার সাহেব যদি মনে করে শেখ হাসিনার তো হেলিকপ্টারে বিদায় করে দিছি, আর পাকিস্তান থেকে জাহাজে জাহাজে তো অস্ত্র হাতিয়ার সব নিয়ে আসতেছে, পারমাণবিক বোমা নাকি দিয়ে দিবে, এই স্বপ্ন যদি ওয়াকার সাহেব দেখে, তাহলে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র থাকবে না, 3টা ভাগে ভাগ করবে। আপনি নিশ্চিত থাকেন, বাংলাদেশ একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, একটা হিন্দু রাষ্ট্র হবে, আর ওই যে একটু থাকবে আমার মমি সিং, এটা নিয়ে বাংলাদেশ, তখন বাংলাদেশ নাম হবে মমি সিংহা বাংলাদেশ, অথবা মমি সিংহা পাউরুটি বাংলাদেশ নাম দিতে হবে। 3 ভাগ করে ফেলবে। এটা এদের সেন্সেই আসতেছে না। আপনি খেয়াল করছেন, এই ভারত কিন্তু এতদিন চুপ ছিল নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, শুধু পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে। আপনি জানেন, এই কালকে থেকে কিন্তু তাদের সুর পাল্টে গেছে। দেখতে পাচ্ছেন তো যে শুভেন্দু অধিকারী কি বলে ফেলেছে, স্ট্রেট কাট বলতেছে, রাগ ঢাক করে কি বলেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যাবে। তার মানটা কি? মানে বুঝাই দিছে তোমার সাথে সম্পর্ক ভালো থাকবে না। ওইদিকে আসামের হেমন্ত শর্মা কি বলেছে, যা তিনি আশীর্বাদ করতেছেন যাতে বাংলাদেশের সাথে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বাংলাদেশের সাথে যেন ভারতের সম্পর্ক ভালো না হয়। ত্রিপুরাতেও বিজেপি হয় আছে, না আসবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আপনি কোন দিকে যাবেন? আর ভারত যদি
বাংলাদেশ যদি রপ্তানিটা বন্ধ করে দেয়, আপনি কি করবেন? আদানিকে যদি বলে কালকে থেকে তেল দেওয়া বাদ দাও, আর আর যদি বলে যে আমরা তোমাকে কি কারেন্টে ইলেকট্রিসিটি দেওয়া বাদ দাও, আর বাংলাদেশে আমরা খাদ্য রপ্তানি করব না, উপায়টা কি হবে? উপায়টা কি হবে? আপনি আসাদুর বলেন তো, আমি না বিশ্বাস করেন এই তারেক রহমানও তো না খায় থাকতে হবে, কারণ কারণ জনগণই তো তার খায় ফেলবে। কারণ পেটে যখন ভাত থাকবে না, দেশে দুর্ভিক্ষ তৈরি হবে, তখন কোনো বক্তব্য কেউ কারোটা শুনবে না, কেউ শুনবে কারো না। বক্তব্য শুনবে? এটা আমাদের দেশের Right. বুদ্ধিজীবীরা কথা বলতেছে না এগুলো নিয়ে। আমাদের বুদ্ধিজীবীরা এই মোল্লা তোষণ করতেছে আর মিলিটারি তোষণ করতেছে, তারা জনগণের কাছে সত্যটা তুলে ধরতেছে না। এরা তো পালিয়ে চলে যাবে, আমেরিকা ইউরোপ চলে যাবে, জনগণ তো মারা যাবে। এই জিনিসটা আমরা বুঝাইতে পারি না। এটা বললে আমাদের ইহুদি, নাস্তিক, কাফের, মুরতাদ, ভারতের দালাল, মানে কি গালি, হেন গালি নাই এখন তো, মানে মানে কি আর বলবো রে ভাই। এমন এখন চামড়া, ওই যে সুরজিৎ সেনগুপ্তের ভাষা, এখন চামড়া না মোটা হয়ে গেছে, এখন আর ওগুলো গালি আর লাগে না, বুঝছেন? কি করব বলেন? জেনে শুনে বিষ করেছি পান, মানুষকে বলতে হয়। বুদ্ধিজীবীরা কথা বলে না, বুদ্ধিজীবীরা মনে হয় যে মুখে লাগাম দিয়ে রাখছে বা মুখে কষ্টের দিয়ে রাখছে, বললে সমস্যা হবে। এই যে দেখেন এই নারীটা, যেটা আপনি শুরুতেই বললেন, 11 বছরের একটা শিশু ধর্ষণ হয়েছে, তার পক্ষে কথা বলতে গিয়ে তার নিজের জীবনই এখন বিপদগ্রস্ত। কোন দেশে বাস করতেছি আমরা? কোন দেশে? এই দেশের মানুষ বুঝতে পারতেছে না, যেই দেশে 78 বছর বয়স্ক পুরুষকে মসজিদের ভিতরে জবাই করে ফেললো 3-4 দিন আগে, এরা তারপরেও সতর্ক হইতেছে না। আপনি বলতেছেন ভারত আসতে হবে, ভারতকে আসতে হবে না, নিজেরাই মারামারি শুরু করবে বাংলাদেশের জনগণ। এই আর 6টা মাস যাইতে দেন, নিজেরাই কাটাকাটি শুরু করে দেবে এরা। আর এই বিএনপি, জামাত বিএনপি ব্যক্তিগত ভাবে শুরু করবে। আর ভারত, বললাম তো, ভারত যেদিন এরা তো বলে না ইন্ডিয়া বয়কট, ভারত যেদিন বলবে বাংলাদেশকে 5 তালাক দিলাম, হ্যাঁ, ওই বাপের বাড়ি যায় আর কয়দিন থাকা যায় ওটা আমাদের জানা আছে, বউ বাপের বাড়ি গেলে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। জি, ধন্যবাদ। Right. অনেক প্রসঙ্গে। জি, আমরা আমরা একদম শেষের দিকে, তারপরেও একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে শেষ কমেন্ট। তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে নেওয়ার জন্য ব্রিগেডিয়ার দাস দাবি তুলেছেন, আরামবাগ টিভিতে জোর দাবি জানিয়েছেন। কি বলবেন আসাদ ভাই? অনেক ধন্যবাদ। এটা আপনারও দাবি তুলুন, যারা যারা কথা বলেন তাদেরকে অনুরোধ করুন, তাদের সেখানে গিয়ে কমেন্ট করুন মুফতি মাসুদের মুক্তির ব্যাপারে তসলিমা নাসরিনকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য। আমরা খুবই প্রাউড ফিল করবো, এটা অবশ্য আপনাদের জন্য করবেন। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার সময় দাবি, এগুলো ঠিক কিনা আপনার দাবি আপনি করতেই পারেন, বাট ভেবে দেখবেন। এটা আবারও বলি, যিনি কমেন্টস করছেন তাকে আমি সবিনয়ে বলতে চাই, ভারত এমন একটা রাষ্ট্র, তার ভৌগোলিক অবস্থান, তার দর্শন, তার ধর্ম, সে সব দিক থেকে সে ন্যাচারালি সে সেকুলার। হিন্দু রাষ্ট্র দাবি করলেও, আপনি ধরেন একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করলেন, এটা আমরা বলেছি আগেও, হিন্দু রাষ্ট্র ঘোষণা করলেও এর মৌলিক পার্থক্য পরিবর্তন হবে না। যেমন আপনি কি এখানে সামরিক শাসন জারি করতে পারবেন, অথবা আপনি কি এখানে আপনি কি সংসদে গিয়ে মনুর আইন চালু করতে পারবেন, যে মুসলমানের মতো বলতে পারবেন যে কোরআনের বাইরে কোনো আইন চলবে না, বলতে পারবেন? পারবেন না। আপনি কি বাংলাদেশের সংসদে জামাতের মতো বলতে পারবেন যে রামায়ণ, মহাভারত, বেদ ছাড়া আর যা আছে সব মতবাদ আমরা কবর রচনা করবো? সংসদে বলতে পারবেন? পারবেন না। তার মানে কি? মানে হচ্ছে আপনি বাংলাদেশের জামাতের মতো এটা বলতে পারবেন না। সুতরাং বাংলাদেশ, ভারত ন্যাচারালি সেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আপনি হিন্দু রাষ্ট্র ঘোষণা করলেও সেটা ধর্মনিরপেক্ষ, কারণ আপনি হিন্দু সনাতন ধর্মে, সাহিত্যে, দর্শনে নাস্তিকতা অ্যালাউড, আপনি সেটাকে অস্বীকার করবেন কিভাবে? ডাইভার্সিটি স্বীকার করে নিয়েছে, এটা বহুত্ববাদী একটা ধর্ম, আপনি সেটাকে কিভাবে ভাই বহুত্ববাদী রাষ্ট্র, বহুত্ববাদী সমাজ, বহুত্ববাদী ধর্ম, সেখানে তো আপনি একটি ধর্মরাষ্ট্র ঘোষণা করতে পারেন। আপনি অফিসিয়ালি, মানে কি বলে, যে আর্টিফিশিয়াল, অর্থাৎ আর্টিফিশিয়ালি ঘোষণা করলেন, কিন্তু সেটা বাস্তবায়ন আপনি করতে পারবেন না। কারণ ভারতের দর্শন, সাহিত্য, ধর্ম সেকুলার ছিল, আছে এবং থাকবে বলে আমি বিশ্বাস করি। হতে পারে কোনোদিন ঘোষণা করতে পারে হিন্দু রাষ্ট্র, তাতে খুব একটা ফরক পড়বে না। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমরা একদম শেষের দিকে, একদম মানে শেষ করাই উচিত। আর দুই একটা কমেন্ট পড়ি, বা একটা কাজ করি, কমেন্ট আপনারা অনেক কষ্ট করে কমেন্ট করেছেন, আপনাদের প্রতি সম্মান রেখে আমি কমেন্টটা পাশাপাশি রেখে দিচ্ছি, এবং কিছু কমেন্ট একটু পড়ি। যেমন
আসাদ নূর তো 5ই আগস্টের আগে কি করেছেন খুলে বলবেন? খুলে বলাই তো আছে, আমার একটা ভিডিও তো কিছুদিন আগে আপলোড করলাম যেখানে 5ই আগস্টের আগে আবু সাইদ যে জঙ্গি কি কি ছিল, কি কি ভুল আওয়ামী লীগ করছে, এগুলো তো আমাদের সব কথাই প্রকাশ্য, কোনো কিছু তো আমরা ডিলিট করি না, কারণ রং বদলানোর দরকার হয় না। ভুল হইলে বলে দেয় যে ভুল স্বীকার করে নেই। সেলিম ওয়াস্তিক তিনি নিজেকে এক্স মুসলিম দাবি করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা প্রতিবাদ করেছি। যখন জানলাম সেলিম ওয়াস্তিক আগে খুনের আসামি ছিল ভারতের মিডিয়ার মাধ্যমে, তখন আমরা তার সেই খুনের জন্য তাকে অ্যারেস্টেরকে সাধুবাদ জানিয়েছি। তো একটা মানুষ তার কি অতীত বর্তমান সেটা যদি সে লুকায়, কখনো লুকায় রাখা যায় না, ডিজিটাল সময় তো আরও যায় না। তো জেল থেকে সম্ভাবনা ছাড়া পাওয়ার সম্ভাবনা তো কখনোই নাই, মানে নাই তা তো বলি নাই, কারণ উনি তো মার্ডার করে এখানে যান নাই। একটা মামলা, এমন একটা মামলায় ঢুকছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, এটা ওনার সাথে আসলে ঠিক হয় নাই। মানে আমি বলবো না অন্যায় হয়েছে, ভারতের আইন ভারত অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু এই অ্যাপ্লাইটা তার উপরে না করলেও পারতো, ভারত পুলিশ না করলেও পারতো, কিন্তু করেছে। পিনাকি কি রয়ের এজেন্ট? হ্যাঁ, আমি ধারণা করি রয় বা অন্য কোনো একটা গোয়েন্দা সংস্থার হয়ে সে কাজ করে, এটার উদাহরণ তো আমরা বললামই। শেখ ফরিদ ভাই, আপনার কোনো শেষ বক্তব্য থাকলে দেন, আমরা দর্শকরা কমেন্ট করছে পাশাপাশি থাকুক, আমরা এটা দিয়ে শেষ করি। আমি শেষ করতে চাই বলে যে ভাই, আমরা যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ নিয়ে ব্যস্ত থাকেন, ওই ভারত নিয়ে চুল খেতে যায় না। কোনো দেশ নিয়ে আগে আমার দেশ, মাই কান্ট্রি ফার্স্ট, ঠিক আছে? আমার দেশের যেটা ভালো কূটনৈতিক সম্পর্ক তার সাথে থাকবে। নিজের বোধ, নিজের বুদ্ধি দিয়ে কাজ করবেন। নিজের বোঝ নাকি পাগলও বুঝে, কিন্তু বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যারা নিজের বোঝও তারা বুঝে না, তাই তারা যা ইচ্ছা তাই বলে যায়। বাংলাদেশকে মোল্লার মিলিটারি থেকে উদ্ধার করেন। আপনারা মনে করেন না যে মোল্লার মিলিটারি হাতে থাকলে আপনি নিরাপদ। মসজিদে কিন্তু যে জবাই করছে সেও হুজুর মুসলমান ছিল, যে জবাই করেছে সেও মুসলমান ছিল। ওইখানে কিন্তু বজরং দল যায় নাই, ওইখানে কোনো নাস্তিক মুরতাদ যায় নাই, ইহুদি নাসারাও যায় নাই। আপনি মারা গেছেন। দেবালয়ে যখন, মানে নগরে যখন আগুন লাগে, দেবালয়ে রক্ষা পাবে না, আপনি নিজেও রক্ষা পাবেন না। তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন, মোল্লা মিলিটারি কবল থেকে দেশকে রক্ষা করুন। তারপরে ভোটাভুটি হলে আপনি কাকে ভোট দিবেন না দিবেন সেটা জনগণ এবং আপনার উপরেই নির্ভর করবে। তো মোল্লা মিলিটারির উপরে ভরসা করেন না। এরা আপনার দেশকে কোথায় চুক্তি করবে আর কোথায় বেচবে আর কোথায় কিনবে নিজেরা বুঝবে। মোল্লারও তো বোধই নাই, মোল্লাদের তো ব্যবহার করে। আর যে মিলিটারি, এরা কিন্তু জেনে বুঝে বদমাইশি করে। তাই সতর্ক থাকুন, আর নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো থাকার সুযোগ দিন। অন্যকে ভালো থাকার সুযোগ না দিলে, অন্যকে কথা বলার সুযোগ না দিলে আপনার বাক স্বাধীনতা একদিন ধ্বংস হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। ধন্যবাদ সকলকে। জি, প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। এই মুহূর্তে প্রায় 2500-2200 মানুষ দেখছিলেন। আপনাদের কাছে শেষ অনুরোধ, যদি এই পুরো বক্তব্যটি যারা শুনেছেন বা শেষে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের বন্ধু, আত্মীয়, কাছের মানুষ, তাদের কাছে এটি শেয়ার করতে পারেন। তাদের যদি এত লম্বা সময় থাকে তারা শুনতে পারেন। আপনাদের যদি মনে হয় এখানে কোনো বক্তব্য জরুরি, আপনারা সেটা খণ্ডিত অংশ স্ক্রিন রেকর্ড করে বা কেটে আপনাদের প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই মিলে চলুন আমরা একটা নতুন, এই যে ইলেকশন পশ্চিমবাংলার, আবার বাংলাদেশের ইলেকশন সো কল্ড, অনেক কিছু আমরা হারিয়েছি, আবার অনেক কিছু আমরা পাচ্ছি। সম্ভাবনার দ্বার কিন্তু বন্ধ হয়ে যায় নাই। আমরা একে অন্যের পরিপূরক, একই ভাষার মানুষ, একই দেশের মানুষ, একই রকম দেখতে। দেশের বলতে ভারতবর্ষের মানুষরা দেখতে প্রায় সবাই সমান। আমি শেখ ফরিদ ভাই দেখতে প্রায় সমান। মানে আমাদের গড়ন, বরণ, বলার ধরন সবই, হ্যাঁ, সবই এক। আমরা খুব সহজে, কখনো হিন্দি না জানলেও হিন্দি বললে বুঝতে পারি। আমি উড়িয়া ভাষা বুঝতে পারি, কেমনে বুঝি? আমি বিহারের ভাষা অতটা ইয়ে না, মানে সহজেই বিহারি বুঝতে পারি, কাশ্মীরি বুঝতে পারি। এটার জন্য তো আমার আলাদা ট্রেনিং নিতে হয় নাই। আমি মানে এই যে সৌন্দর্য, পাঞ্জাবি বুঝতে পারি। আমার অনেক ভালো বন্ধু আছে পাঞ্জাবি, তাদের সাথে অনর্গল, তারা নিজেরা কি বলে আমি খুব ভালো বুঝি। হ্যাঁ, তো এইটাই আর কি, আমরা এক ভূমির। চলুন আমরা এভিলদের বিরুদ্ধে কাজ করি, যারা শয়তান বদমাশ, তাদের দমন করি। এবং এই দমন করতে যেয়ে আমাদের অনেককে শহীদ হয়ে যেতে হবে, এটা সত্য। আমি আমার নিজের মৃত্যু তো হাতে নিয়েই সবসময় চলি। তো যাই হোক, এইটাই। অনেক ভালো থাকুন, একসাথে আমরা এই জঞ্জাল মুক্ত করি। শুভরাত্রি বাংলাদেশ এবং ভারতের দর্শকদের, এবং বিশ্বের যেখান থেকে দেখছেন, আর যার সময় অনুযায়ী শুভ সময়।